আবহাওয়ার খবরে নজর রাখা যাক। রাতে বৃষ্টি হয়েছে ঠিকই, তাতে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে, কিন্তু যত বেলা বাড়ছে আবার সেই ভ্যাপসা পরিস্থিতি। তো এ তো গেল দক্ষিণের খবর। উত্তরের খবর প্রথমে জানা দরকার, তার কারণ উত্তর তো বিপর্যস্ত, সিকিম ফুঁসছে। এই অবস্থায় ঝড় বৃষ্টি কি চলবেই? আমার সঙ্গে সরাসরি রয়েছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, প্রথমে একটু উত্তরের ছবিটা জানতে চাইবো, মানে উত্তরের ছবিটা আমরা দেখছি, সেই ছবির কোনো পরিবর্তন হবে কি? হাওয়া অফিস কি বলছে? না, আগামী 24 থেকে 48 ঘন্টায় অন্তত উত্তরবঙ্গের পরিস্থিতির কোনো বদল নেই, বরং দার্জিলিং এবং উত্তর দিনাজপুর এই দুই জেলার জন্য খারাপ খবর রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি অর্থাৎ 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর এই দুই জেলায়। বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন তেমনি ঝড়ের সম্ভাবনা রয়েছে। মালদা ও উত্তর দিনাজপুর এই দুই জেলায় 50 থেকে 60 কিলোমিটার অর্থাৎ কালবৈশাখীর মতো দুর্যোগের আশঙ্কা রয়েছে। দার্জিলিং সহ অন্যান্য জেলাতেও কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা একেবারে মালদা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত সব জেলাতেই উত্তরবঙ্গের আগামীকালেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমেছে, তেমনি হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আমি বিষয়তে আমি দক্ষিণবঙ্গের কথাই ভাবছিলাম, যে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও তাপমাত্রা কমেছিল কালকে রাতে। ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, শুধুমাত্র একটা দুটো জেলায় না, বিক্ষিপ্তভাবে বেশ কিছু জেলায় হয়েছে। তারপরে আবার সেই ভ্যাপসা গরম, সেই তাপমাত্রা বেড়ে যাওয়া। আজকের কি আবহাওয়ার আপডেট আছে? একদমই, শুধুমাত্র কলকাতার পরিসংখ্যান যদি দেওয়া যায় তাহলেই দেখা যায় প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা কমে গেছে। কিন্তু সেই যে একটা মনোরম পরিবেশ, সেটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। সকালের পর থেকে যখনই বেলা বাড়ছে ততই গরম যেমন রয়েছে, তেমনি এই যে 100% আজ রয়েছে এই আর্দ্রতা, অর্থাৎ জলীয় বাষ্প রয়েছে বাতাসে। আর তার ফলে যে অস্বস্তি, সেটা শুধু কলকাতা নয়, কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদারের যেমন সতর্কবার্তা রয়েছে, তেমনি দক্ষিণ 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হিট ওয়েভের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ এই ঝড় বৃষ্টির পরেও যে স্বস্তি মিলবে না, সেই তথ্যই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, মেঘলা আকাশ থাকবে, এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ যেমন থাকবে, আগামীকালও দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তি, গরম ও সাময়িক স্বস্তি মিলবে, সেই স্বস্তিও খুব যে স্থায়ী হবে তা নয়। তারপর থেকেই সেই ভ্যাপসা গরম, আর এই ভ্যাপসা গরমের সঙ্গে সবচেয়ে বেশি সমস্যা তাপমাত্রার পারো চচ্চর করে বাড়ছে। যদি আমি পশ্চিমের জেলার কথা ভাবি, ঝাড়গ্রাম 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঝাড়গ্রামের। মানুষ বেরোচ্ছেন রাস্তায়, প্রয়োজনে তো বেরোতে হচ্ছেই। যখন বেরোচ্ছেন কিভাবে বেরোচ্ছেন? আমার সঙ্গে রাজু রয়েছে সরাসরি। কি অবস্থা ঝাড়গ্রামের, রাজু? দেখো, প্রথমত বলে রাখি, ঝাড়গ্রামের তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, গতকাল যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রার থেকে আজ আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ সকাল থেকে চাঁদি ফাটা রোদ্দুর, আর সেই রোদ্দুর জেরে নাজেহাল জেলাবাসী। কারণ কবে বৃষ্টি হবে, কবে বর্ষার বৃষ্টি আসবে, এবং বর্ষার বৃষ্টি আসার পরেই হয়তো স্বস্তি মিলবে। কারণ সকাল থেকে যে সমস্ত মানুষজন রাস্তায় বেরোচ্ছেন, তারা ছাতা কিংবা চোখে সানগ্লাস এবং মুখে কাপড় ঢেকেই বেরোচ্ছেন। কারণ রোদ্দুর মধ্যে এই যে দাবদাহ বইছে, কারণ একদিকে যাবে চাঁদি ফাটা রোদ্দুর, অপরদিকে একটা ভাবসা গরম। আর সেই গরমের জেরেই জেলার যে সমস্ত মানুষজন জরুরি কাজে বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছেন, তারা সব থেকে বেশি সমস্যায় পড়ছেন। অতনু, ধন্যবাদ। দক্ষিণে যদি দুর্ভোগ থাকে, তো দুর্ভোগ উত্তরেও রয়েছে, তার সঙ্গে দুর্যোগ আরও বেড়েছে। কারণ বাংলা সিকিম লাইফলাইন যে বলা হয় 10 নম্বর জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল। 3টে স্ট্র্যাটেজিক পয়েন্ট বেছে নেওয়া হয়েছিল, যে 3টে জায়গা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছিল, মানে যেগুলো সবচেয়ে বেশি বিপদ থাকতে পারতো। তার মধ্যে একটা লিকওভার, সেই লিকোফিরে এবার ধস নেমেছে। কি অবস্থা 10 নম্বর জাতীয় সড়কে জানবো। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন। পার্থপ্রতিম, যান চলাচল নিঃসন্দেহে ব্যাহত হয়েছে, কিন্তু কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে যান নিয়ন্ত্রণ, আর তার পাশাপাশি এই ধস মেরামতের কোনো ব্যবস্থা কি করা সম্ভব হচ্ছে?
দেখো গত পরশু আমরা দেখেছিলাম NHIDCL যে তাদের যে একটা ড্রোন সমীক্ষা উঠে এসেছিল তাতে কিন্তু 3টি পয়েন্ট সেখানে তারা জানিয়েছিল যে এই 3টি পয়েন্ট কিন্তু খুব ভার্নারেবল এবং সেই আগামী উন্নতম এই লিকুইড সেই লিকুইডে আজ কিছুক্ষণ আগে ধস নামে অর্থাৎ জাতীয় সড়কের একটা অংশ কিন্তু তিস্তা হরবে চলে গেছে। এই জন্য কিন্তু এই মুহূর্তে সেই 10 নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফ কেন্দ্রে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছে কালিম্পং জেলা প্রশাসন। অর্থাৎ ঘুরপথে ভারী যানবাহন চলবে, তবে ছোট গাড়ি চলছে, একমুখী যান চলাচল করছে। যেই লিকুইডের যেই অংশে মাটি ধসে গেছে তিস্তা গর্ভে সেই জায়গাটিকে বাউন্ডারি দিয়ে তার পাশে রাস্তাটা সংকীর্ণ হয়ে গেছে, সেখান থেকে একমুখী যান চলাচল করছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু NHIDCL তারা কিন্তু কাজ শুরু করেছিল। আবার এই নতুন করে ধস নামায় স্বাভাবিকভাবেই কিছুটা হলেও তাদেরকে আবার নতুন করে সেই জায়গাটা সংস্কার করা হবে এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই যে 3টি পয়েন্ট আমরা পরশু দেখিয়েছিলাম সেই 3টি পয়েন্ট যাতে নতুন করে বিপদ না হয় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু সেসব সারাই করা হবে, এমনটাই কিন্তু কটা দিকই বা সামলানো সম্ভব হবে? এদিকে জাতীয় সড়ক সামলাতে হচ্ছে, তার পাশাপাশি যদি আমরা উত্তর সিকিমের ছবি দেখি, উত্তর সিকিমের রীতিমতো ফুঁসছে তিস্তা এবং তিস্তার এই করাল গ্রাসে যে কি কি সর্বনাশ হতে পারে তা তিস্তা পাড়ের বাসিন্দারা ভালোই জানেন। টানা বৃষ্টি, ফ্রিডাং এলাকায় তিস্তার জলস্তর বেড়ে গিয়েছে, উত্তর সিকিমের একাধিক জায়গায় ধস, এদিকে কালিম্পং ভিজছে বৃষ্টিতে, পাহাড়ের জনজীবন ব্যাহত। কিন্তু তার চেয়ে বড় টেনশন হলো তিস্তা যেভাবে ফুঁসছে আবার না কোনো বড় বিপদ হয়। আর যেভাবে শিলিগুড়ি যেভাবে তিস্তা ফুঁসছে তাতে যেটা হয়েছে, তিস্তা উপর থেকে যখন আসছে প্রবল বেগে নামছে, কাদা মাটি পাথরের টুকরো নিয়ে নামছে। এবার এই কাদা মাটি পুলি পাথরের টুকরো থাকার ফলে যা হচ্ছে, শিলিগুড়ি পুরসভার মানুষ যে জল পাবেন পরিশ্রুত পানীয় জল, সেই পরিশ্রুত পানীয় জল দেওয়া সম্ভব হচ্ছে না তাদের। এই জলের সমস্যায় ভুগছেন পরশু দিন থেকে মানুষ। গতকালও ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা করতে হচ্ছে, জলের ট্যাঙ্ক দিয়ে পাউচ দিয়ে জলের ব্যবস্থা করতে হচ্ছে পুরসভাকে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো তারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের মতো করে। আজকের ছবিটা কীরকম? পার্থপ্রতিম রয়েছেন সরাসরি। পার্থপ্রতিম, আজও সেই একই রকম জল কষ্ট, খাবার জল মিলছে না? একেবারেই তাই। দেখো গত কয়েকদিন ধরে যে সমস্যা চলছিল তা কিন্তু অটুটই রয়েছে। কেননা যে কথা তুমি জানাচ্ছিলে যে নর্থ সিকিম থেকে প্রবল বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে আর দিনের সকালের দিকেও কিন্তু বৃষ্টি হয়। তিস্তা ফুঁসছে রীতিমতো নর্থ সিকিম এলাকায়। স্বাভাবিকভাবে এই যে তিস্তার জলের উপরে তো শিলিগুড়ি মানুষের ভরসা, কেননা গজলডোবা থেকে যে জল চলে আসে ফুলবাড়ি ট্রিটমেন্ট প্ল্যান্টে, সেখানে পরিশোধিত হয়ে সেই জল পরিশোধিত পানীয় জল সরবরাহ করে থাকে পুরসভা। আর যেহেতু এই ঘোলাটে জল, কাদামাখা জল আসছে, কিছু কিছু ক্ষেত্রে বড় বড় পাথর এমনকি গাছে গুঁড়ি পর্যন্ত আসছে উপর থেকে ভেসে, স্বাভাবিকভাবে সেই জল ট্রিটমেন্ট করতে অনেক সম্ভব না এই মুহূর্তে। তাই পুরসভা যেটা করছে, সাময়িকভাবে জল কষ্ট থেকে কিছুটা হালকা করার জন্য কিন্তু ঘণ্টাখানেক ধরে পানীয় জল সরবরাহ করছে। দিনের বেলায় সকালের দিকে এক অর্ধে, বিকেলবেলা কিন্তু অন্য অংশে জল সরবরাহ, পাশাপাশি যাতে মানুষের দুর্ভোগ মেটাতে তারা তার একাধিক জলের ট্যাঙ্ক তারা পৌঁছে দিচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। জলের পাউচ, যেটা গতকাল পর্যন্ত 1 লাখ জলের পাউচ বিলি করেছিল, আর সেটা সংখ্যাটা বাড়িয়ে 1.5 লাখ করা হয়েছে। কিন্তু তাতেও কিন্তু সমস্যা মিটছে না, কারণ সময় মতো জলের ট্যাঙ্কার ওয়ার্ডে পৌঁছাচ্ছে না। সকাল থেকে যে ছবি আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ডে, যে সকালে তো মানুষের জলের প্রয়োজন হয়, কিন্তু সেই জল কিন্তু তারা পায়নি। স্বাভাবিকভাবে খুবই ফুঁসছে শহরবাসী এবং এই সমস্যা কীভাবে সমাধান করা যায়, দ্বিতীয় জল প্রকল্প না হওয়া পর্যন্ত কিন্তু এই সমস্যা মিটবে না। সমস্যার সমাধান এত সহজে হবে না। ধন্যবাদ। হ্যাঁ, জল নিতে হচ্ছে বাইরের থেকে, একটু দূরে আসতে হচ্ছে। হ্যাঁ, একটু তো দিতে হচ্ছে, টাইমের জন্য আলাদা, জলের জন্য আলাদা টাইম দিতে হচ্ছে। এই তাড়াতাড়ি জলের সমাধানটা হয়ে যাক, জলের কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলে সেটা তাড়াতাড়ি সমাধান হয়, সেটাই চাই। না, অল্প ছিল জল, কিছুক্ষণের জন্য এসেছিল জল, তারপরে তো চলে গেল। এই আধা ঘন্টার মতন জল ছিল। আর এই 2 দিন তো ওই পৌরসভার জলের গাড়ি আসছিল, ওখান থেকে জল নেওয়া হয়েছে, এখন আবার আসলো। হ্যাঁ, একটু দেরি করেই আসছে, সকাল সকাল আসছে না। বাঁকুড়ার পাত্র শহরের বোদাই নদী গত বছর বর্ষায় ভুগিয়েছিল। নদীর
নদী ভাঙনের একটা এলাকা পুরো ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং শুধু তাই নয়, রাস্তা ধসে গিয়েছিল। এবার যাতে না হয় তার জন্য আগে থেকেই সতর্ক প্রশাসন এবং চাইছেন যে ওই বোদাই নদীর উপরে একটা বাঁধ দেওয়া হোক। তার জন্য টাকাও স্যাংশন হয়ে গিয়েছে এবং কাজ চলছে দ্রুত গতিতে, কারণ বর্ষার আগেই কাজ শেষ করতে হবে। যদি তা করা যায় তাহলে এবার বর্ষায় অন্তত 10 থেকে 12টি গ্রামের বাসিন্দারা নিশ্চিন্তে থাকতে পারবেন। এখন খুব ভালোভাবে কাজ হচ্ছে। আগে আমরা খুব আতঙ্কে ছিলাম, এদিকে পারাপার করতে আমাদের ভয় লাগতো, কারণ আগে রাস্তাটা খুব ছোট ছিল, তো তারপরে হঠাৎ করে মাঝখানটা ছেড়ে পড়ে গিয়েছিল। তো এখন কাজ হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে। আগে আমাদের সমস্যা ছিল কি, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের খুব ভয় লাগতো, যখন তখন মাটি ধসে রাস্তা ভেঙে গেলে আমাদের এখানে বিপদ হতো। স্কুলে যাওয়া ছেলে মেয়েরা এবং গ্রামবাসী সকলে এবং পথচারী যত লোক ছিল যাতায়াতে খুব অসুবিধা হতো। এখন এইটা হওয়ায় আমাদের খুবই উপকার হলো। ইরিগেশন এবং ওয়াটার ওয়েজ ডিপার্টমেন্ট থেকে একটা আমরা বরাদ্দ পেয়েছি, সেই দপ্তরের মাধ্যমেই কাজটা বাস্তবায়িত হচ্ছে। কাজটা শুরু হয়েছে কয়েকদিন আগে। আমরা কাজটা পরিদর্শন করব, আশা করছি সমস্যা মিটে যাবে। ভাঙন রোধ করার জন্য আপাতত ওখানে বল্লা পাইলিং এর মাধ্যমে রাস্তাটাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং রিভারের যে কোর্সটা আছে বোদাই নদীর কোর্সটাকে সামান্য ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যাতে ফার্দার ওখানে ভাঙন নতুন করে শুরু না হয়।